জেলাগত নিবেদনে গ্রিন গার্ডেনে বাঁকুড়া শহরের ইট কাঠ পাথর জঞ্জালের পাহাড় যেখানে শেষ, শুধুই কি ঘটনা না দুর্ঘটনা না আপনার আমার কথা, আদৌ কি মিটবে জলকষ্ট? চাষবাসে উন্নতি কতটা? কৃষক কি পাচ্ছে উৎপাদিত মূল্য? জেলার মেয়েরাও নেই পিছিয়ে, পড়াশোনার সাথে খেলাধুলাতেও সমান পাল্লা। শুধুমাত্র জেলার বার্তায়। নমস্কার, শুরু করছি জেলার বার্তা, জেলার মানুষের অন্তরের কথা। আপনাদের সঙ্গে আমি সাথী। শুরুতে সংবাদ শিরোনাম। এক মাসের প্রতীক্ষার অবসানে খুশির ঈদ, কোলাকুলি আর প্রীতি বিনিময়তায় মাতোয়ারা জেলা। শ্রাবণী মেলায় মানুষের ঢল, উপচে পড়া পর্যটকদের ভিড়, পর্যটন ক্ষেত্র শুশুনিয়ায়। এক কয়লা বোঝাই গাড়ির দুর্ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা মেঘিয়া এলাকায়। খবর বিস্তারিতভাবে। প্রতীক্ষার অবসান, একটানা এক মাসের রোজা যাপনে অবশেষে খুশির ঈদ। আলিঙ্গন, কোলাকুলি, আতর আর শিমুয়ের গন্ধে মাতোয়ারা গলি থেকে রাজপথ। ধর্ম, বর্ণ আর বিভেদ ভুলে পরস্পরকে আলিঙ্গন আর কোলাকুলিতে মাতল জেলা। নামাজ পাঠে শান্তি আর সম্প্রীতির দোয়া, সব মিলিয়ে ঈদ মুবারকে মুখরিত জেলা। জেলা জুড়ে পালিত খুশির ঈদ। টানা এক মাসের রোজা শেষে অবশেষে খুশির ঈদে মাতোয়ারা গোটা জেলা। আতরের গন্ধে কোলাকুলি, আলিঙ্গন, শান্তি, মৈত্রী আর সম্প্রীতির বাণী। বিভেদের বাণী ভুলে এক করার ডাক। ধর্ম বর্ণ নির্বিশেষে সব মানুষ একাত্ম, প্রিয়জনের সাথে হাসিমুখ আর কলতানে। তবে তারই মাঝে মূল্যবৃদ্ধির চড়া বাজার দর কপালে চিন্তার ভাঁজ বাড়িয়েছে ব্যবসায়ী থেকে সাধারণ মানুষের মধ্যে। তারই মধ্যে কাটছাট সেরে খুশি আর আনন্দের ঈদে মাতোয়ারা জেলাবাসী। 1 থেকে 30টা রোজা রাখতে হয়। এটা সময় হচ্ছে ভোর 3:30 থেকে খাবার শুরু করতে হয়, আর এদিকে 6:30-এ মানে সারাদিন বন্ধ রাখার পর 6:30-এ আবার খেতে হয়। তারপর চাঁদ দেখার পরে আমরা ঈদের নামাজ পড়ি। ঈদের নামাজ ঈদ মানাই হয়, একজনকে 10 দিন ঘন্টা দিতে হয়। বকরিদ হচ্ছে সম্পূর্ণ কুরবানি। ওইটা কুরবানি, ওইটা হচ্ছে আপনার ধরুন এটা কুরবানি দেওয়া হয়। আর এইটা ঈদ হয় আমাদের রমজান মাস রোজা রাখার পর 30টা রোজা যখন আমরা কমপ্লিট করি, তারপরে আমাদের খুশির ঈদ আসে। হ্যাঁ, ঈদের সম্প্রীতির বার্তাটা ঠিক কিভাবে? ঈদের সম্প্রীতির বার্তাটা আমরা দিতে চাই, একের পর এককে মানে এই মিলন উৎসবের মতন আমরা পালন করি। যেমন আপনারা ধরুন বিজয় উৎসব পালন করেন, বিজয় দশমী, তেমনি আমরা কোলাকুলি, হাত মিলন, একে অপরের বাড়ি যাওয়া, এইভাবে আমরা মানে ই করি। আজকের দিনে সারা পৃথিবীতে যখন যুদ্ধ, হিংসা এই ধরনের ঘটনা ক্রমবর্ধমান বেড়েই চলেছে, তখন এই যে খুশির বা শান্তির উৎসব মানুষের কাছে কতটা তাৎপর্যপূর্ণ? আমাদের এখানে আমরা যতগুলো মানুষ বসবাস করি, আমাদের সব তো মানে হিন্দুদের নিয়ে কারবার, তাদের আমাদেরকে নিমন্ত্রণ হয়, তারা সবাইকে সাথে কোলাকুলি হবে। আমাদের রাস্তার মধ্যে যত বন্ধু বান্ধব আছে, যত পাড়া আছে, আমাদের মুসলিম বাদ দিয়েও যত পাড়া আছে, আমরা তাদের সাথে কোলাকুলি, তাদের ভালোবাসা, তাদের সাথে মানে আমাদের মতন সেম তারাও আমাদের স্বামী। দাম বেশি, মানুষের কেনাকাটার জন্য একটু অসুবিধা হচ্ছে। বড় লোকদের জন্য ঠিক আছে, সার্ভিসম্যানদের জন্য ঠিক আছে, গরিবদের জন্য একটু অসুবিধা আছে। আগের বছর কিনতে হয়তো পাচ্ছে না, চড়াও দাম হয়ে গেছে, সব কিছু জিনিসের দাম বেড়ে গেছে। হ্যাঁ, সমস্ত মোটামুটি ঈদের উপরে আমাদের খুশির দিন, এবারে কিনতেই হবে, দরকার আছে, প্রয়োজন। বছরে একবার রমজান মাস, মোবারক মাস। হ্যাঁ, আমাদের রমজান মাস পবিত্র মাস, আর এটা হচ্ছে বড় পরব আমাদের মুসলিমদের। হ্যাঁ, ঈদ। হ্যাঁ, সারা বিশ্ব জুড়ে ঈদ পরব মানাবে। কাপড় চোপড় কেনাকাটা চলছে বাজারে, মোটামুটি ধরুন লাট্টা, সিমুই, আতর, খেজুর ইত্যাদি এগুলো লাগে আর কি, প্রয়োজন, নিত্য প্রয়োজন, ফল টল ইত্যাদি। হ্যাঁ, কলা, এরকম সমস্ত কিছু এবারে দাম খুব অনেক বেশি আগের তুলনায়। ব্যুরো রিপোর্ট, জেলার বার্তা। শ্রাবণী মেলায় মানুষের ঢল, পর্যটন ক্ষেত্র শুশুনিয়ায়।
মাসভর জেলায় এমনকি ভিন জেলার মানুষের পায়ে হেঁটে জল কাঁধে নিয়ে বাবার মন্দিরে এগিয়ে চলা, মুখরিত ধ্বনি বলবো 8 থেকে 80 পূর্ণাঞ্চলের লক্ষ্যে পায়ে হেঁটে পৌঁছানো, চলার পথে ক্ষণিকের বিশ্রাম, স্নানাহার আর আবারও নতুন উদ্যমে এগোনো ভোলে বাবা পার করেগা। শ্রাবণ মাসের পূর্ণতিথিতে শ্রাবণী মেলায় মাত্র দক্ষিণবঙ্গ। বাঁকুড়া জেলার ঐতিহ্যশালী পর্যটন ক্ষেত্র শুশুনিয়া পাহাড়ে এই উপলক্ষে ভক্তদের ভিড় ছিল চোখে পড়ার মতো। সারা মাসব্যাপী শহরাঞ্চল এমনকি জেলার বিভিন্ন প্রান্ত ছড়িয়ে ভিন জেলার পুণ্যার্থীদের ভিড় বাড়ে। রবিবার বেরিয়ে পড়ে পাহাড় সংলগ্ন সিংহের মুখ থেকে জলের ধারা থেকে জল সংগ্রহ করে পায়ে হেঁটে বেরিয়ে পড়া দীর্ঘ পদযাত্রায়। পায়ে হাঁটার পথে কখনো সাময়িক বিরতি গাছের ছায়াতে, তো কখনো নদীর জলে স্নান করে নেওয়া। 8 থেকে 80 অবাল বৃদ্ধ বনিতার দল এভাবেই ছুটে চলেছেন পুণ্য অর্জনের লক্ষ্যে। কারো চাকরি, কারো পড়াশোনা, তো কারোর ছেলে মেয়ের বিবাহ। হরেক কিসিমের মানুষের হরেক চাহিদা মেটানোর একমাত্র উপায় মহাদেব, তাই সেই দেবতাকে তুষ্ট করতে অগত্যা পদব্রজে গমন। শ্রাবণী মেলাকে ঘিরে কার্যত উৎসবের রূপ ধারণ করেছিল গোটা শুশুনিয়া চত্বর। মাসভর কয়েক লক্ষ মানুষের বাড়তি ভিড় সামলাতে হিমশিম খেতে হয়েছে স্থানীয় স্বেচ্ছাসেবক থেকে প্রশাসনিক কর্তাদের। দীর্ঘ তাপমাত্রার দাবদাহ উপেক্ষা করে ঘন্টার পর ঘন্টা লম্বা লাইনে অপেক্ষা, তো কেউ সম্পূর্ণ চোরাপথে বাড়তি টাকা দিয়ে জল সংগ্রহের চেষ্টাতেও কসুর রাখছেন না অনেকেই। কষ্ট হচ্ছে, লাগছে পায়ে, কত বছর আসছো? প্রথম বছরের অভিজ্ঞতা কেমন? কষ্ট হচ্ছে। কোথা থেকে আসছো? ঠিক করে বিকেল থেকে পৌঁছাবো কমসে কম। যেখানে যেখানে ভোলে বাবার ক্যাম্প আছে সেখানে আমরা কিছুক্ষণ দাঁড়ালাম, সেখানে কিছু বিশ্রাম করলাম, তারপর আমরা বেরিয়ে যাই। প্রথম বছরের অভিজ্ঞতাটা কেমন? প্রথম বছরের অভিজ্ঞতা সেরকম সেরকম কোনো কষ্ট নেই, কিন্তু এই বছর যেহেতু আমাদের বৃষ্টি হয়নি না, সেহেতু আমাদের যেতেও একটু কষ্ট হচ্ছে। তাও আমাদের এই কষ্টের মধ্যে আমাদেরকে এগিয়ে চলতে হচ্ছে। কত বছর আসছেন? 5 বছর হয়ে গেছে। লাইনে কতক্ষণ লাগবে? 11টা। লাইনে মোটামুটি 3-4 ঘন্টা হয়ে গেল, আরো মোটামুটি 3 ঘন্টা। এত দেরি হওয়ার কারণটা ঠিক কেন? এত কারণ অনেক লোক তো, সবাই তো আরো আগে এসছে না। জল টাকা দিয়ে কিনতে হচ্ছে? টাকা দিয়ে কিনতে। প্রশাসন কি ভূমিকা নিচ্ছে? প্রশাসন তো এখানে প্রশাসন নাই তো, এখানে কোনো প্রশাসন দেওয়া হয়নি। কারা নিচ্ছে টাকাটা? কারা নিচ্ছে? এখানে কোনো প্রশাসন দেওয়া হয়নি। কমিটি থেকে কিনা হচ্ছে? স্বেচ্ছাসেবকরা আছেন, তারা খুবই সুন্দরভাবে কাজ করছেন। তার দ্বারা আমরা পুলিশ প্রশাসনের দ্বারা, বাঁকুড়া পুলিশ প্রশাসন বা ছাদনার পুলিশ প্রশাসনের দ্বারা আমরা এটাকে ট্যাকেল করে নেব। মহিলাদের নিরাপত্তার দিকটা কতটা যত্ন নিয়েছে? মহিলা নিরাপত্তার দিকটা মহিলা পুলিশ রাখা হয়েছে, তার জন্য ছাদনা মহিলা পুলিশ এসছেন, বাঁকুড়া থেকে পুলিশরা এসছেন, তার দ্বারা আমরা পরিদর্শন করে দিচ্ছি। সব মিলিয়ে মিলন মেলায় কার্যত উৎসবের মধ্যে দিয়েই শ্রাবণী মেলার সমাপন। ব্যুরো রিপোর্ট, জেলার বার্তা। 25শে বৈশাখ হোক বা 22শে শ্রাবণ, নিখাত বাঙালি মেজাজে ধুতি পাঞ্জাবি আর শাড়িতে কেতাদুরস্ত বাঙালি ফের স্মরণ করেন তাদের প্রাণের আরাধ্য কবিগুরুকে। কিন্তু ছাত্রছাত্রীদের কাছে আজও কতটা প্রাসঙ্গিক তিনি? সিলেবাসের চাপ আর ইঁদুর দৌড়ের খেলায় কতটা সিলেবাসের বাইরে পড়েন তারা? আসুন দেখি তারই একটি বিশেষ প্রতিবেদন, সিলেবাসের বাইরে রবীন্দ্রনাথ। আগুনের পরশ মনে ছোঁয়াও প্রাণে, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো দহন দানে। তোমরা পড়াশোনা করছো তো, রবীন্দ্র সাহিত্য যতটা বইয়ে আছে তার বাইরে রবীন্দ্র, তবে তাছাড়া পড়ার মধ্যে যেগুলো আমরা করছি সেখান থেকে আমাদেরকে রবীন্দ্রনাথকে জানতে হচ্ছে, শিখতে হচ্ছে এবং তার চিন্তা ভাবনা বুঝতে হচ্ছে। তাছাড়া যদি আলাদাভাবে পড়তে যাচ্ছিস তার মধ্যে আমাদের জীবনে চলার পথে সেগুলো গুরুত্বপূর্ণভাবে কাজে লাগে, তবুও এইভাবে এই সিলেবাসটা কমপ্লিট করে আমাদের পড়া সম্ভব নয়।
যেমন তিনি যেভাবে তার রচনার মাধ্যমে আমাদের পরিবেশকে ভালোবাসতে শিখিয়েছেন বলার মাধ্যমে, আবার আমাদের মৃত্যুর ভয় যখন আমাদের বুকে দানা বাঁধে তখন কীভাবে তার প্রতি আমাদের জয় লাভ করতে হয় সে সম্পর্কে অনেক কিছু বলেছেন, যেগুলো আমাদের জীবনে যে কোনো মুহূর্তে চলার পক্ষে বিশেষ রূপে কার্যকর আর কি প্রমাণিত হবে। আজকের তিনি এই যে পড়াশোনার জায়গাটা ক্রমশই সিলেবাস ভিত্তিক হয়ে যাচ্ছে বা পুঁথিগত ভিত্তিক হয়ে যাচ্ছে, তো সেই ক্ষেত্রে কতটা অসুবিধে তোমাদের পক্ষে পরবর্তী ভবিষ্যৎ প্রজন্মের? পরবর্তী ভবিষ্যৎ প্রজন্মে বেশিরভাগই অসুবিধে, কারণ আমাদের ইন্দু দৌড়ে যেভাবে দৌড়াতে হচ্ছে তার মধ্যে যদি এক পা পিছিয়ে যায় সঙ্গে সঙ্গে আমাদের জীবনটা পুরোপুরি চেঞ্জ হয়ে যেতে পারে। তার মধ্যে যে আমরা রবীন্দ্রনাথকে নিয়ে চিন্তা ভাবনা করবো তার সময় খুব কমই পাওয়া যায়। তাও যার যার মনে সাহিত্য সম্পর্কে বিশেষ আবেগ থাকে কিংবা সাহিত্য নিয়ে কিছু করার ইচ্ছা থাকে তারা রবীন্দ্রনাথকে অবশ্যই পড়তে হবে। তার লেখনীর ধারা কিংবা তার কবিতা যে কোনো জায়গা থেকে আমরা নতুন নতুন চিন্তা ভাবনা নিয়ে শিক্ষা লাভ করতে হবে, কারণ পৃথিবীর এমন কোনো শাখা নেই যে নিয়ে তিনি চর্চা করেননি। তার যে কোনো জায়গাতে পৃথিবীর সব কিছু ঢুকে আছে। তোমার নাম? আমার নাম স্বরূপ গণেশ স্কুল। কোন স্কুল? বঙ্গবিদ্যালয়, বাঁকুড়া বঙ্গবিদ্যালয়। কোন ক্লাস? 11। বিজ্ঞান বিভাগের একজন ছাত্রী হিসেবে রবীন্দ্রনাথকে কতটুকু জেনেছো? বিজ্ঞান নিয়ে পড়া মানে প্রথমে বিজ্ঞানকে মূলত কেন্দ্র করে পড়াশোনা করতে হবে, কিন্তু তার মানে এই নয় যে রবীন্দ্রনাথকে পুরোপুরি বাদ দিতে হবে, কারণ কি রবীন্দ্রনাথ তো আমাদের প্রত্যেকের জীবনে খুব ভালোভাবে জড়িয়ে আছে। সেক্ষেত্রে ক্লাস 10 পর্যন্ত বা এখনও বাংলা সাবজেক্টে যে রবীন্দ্রনাথের গল্পগুলো আমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত করা হয়েছে সেগুলো পড়েছি, সেগুলো পড়ে রবীন্দ্রনাথকে জানার চেষ্টা করেছি। তবে আমার মনে হয় হয়তো রবীন্দ্রনাথ সম্পর্কে পুরোপুরি আমরা এখনো জানতে পারিনি, আমাদের পড়াটা খুবই সীমিত রয়ে গেছে। চেষ্টা করেছি কিন্তু হয়তো টাইমে করে উঠতে পারিনি, তাই রবীন্দ্র সমাজ সম্পর্কে খুব বিস্তারে জানা সম্ভব হয়েছে। নাম? এখন যে শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে আমরা চলেছি এটা জীবনের সঙ্গে সম্পর্কটা শিক্ষা ব্যবস্থা নেই। আমরা নিজের রুজি রোজগারের লক্ষ্যমাত্রা নিয়ে শিক্ষাটা গ্রহণ করছি, তা সে কারিগরি শিক্ষা হোক বা এই জেনারেল এডুকেশন হোক। সেক্ষেত্রে এই শিক্ষার সঙ্গে যেহেতু জীবনের সংযোগটা কমছে, তাই কিন্তু শিক্ষাকে জীবনের সঙ্গে অঙ্গীভূত করার জন্য সাহিত্যকে সব ছাত্র শিক্ষক এই শিক্ষা ব্যবস্থায় ক্রমে হতাশ হয়ে উঠছে। আপনারা বিভিন্ন স্টুডেন্টদের মুখেও এই একই কথা পাবেন। শাখায় আবশ্যক করা হচ্ছে সিলেবাসের ক্ষেত্রে তখন সাহিত্য দিয়েই জীবনের গতিটাকে বাড়িয়ে দিতে হবে। সাহিত্য পাঠের মাধ্যমে মানুষের আরও সব বিষয়ে পড়ার আগ্রহ বাড়বে, এটা শিক্ষক হিসেবে আমরা মনে করি এবং সাহিত্যের শিক্ষক হিসেবে মনে করি। আপনি একজন সাহিত্যের শিক্ষক, তো কোথাও গিয়ে কি এই বিষয়টা মনে হয় যে 25শে বৈশাখ বা 22শে শ্রাবণ কেবলই ছাত্রছাত্রীদের কাছে এক ছুটির দিন? বর্তমান সময়ে আমরা একটা বেশ সমস্যার মধ্যে কিছু যেমন রয়েছি, তেমনি সমস্যার সমাধানও খুব সম্ভাবনাও খুব ভালো রয়েছে। এখন আমরা অনেক সম্ভাবনাময় ছাত্রছাত্রীকে আমরা পাচ্ছি, যারা একই দিকে পড়াশোনার দিকে আগ্রহী রয়েছে এবং সাহিত্য সৃষ্টি থেকে শুরু করে বিজ্ঞানের বিভিন্ন বিষয়ে তারা চিন্তা ভাবনাও করছে। আমরা যেমন একদিকে আমরা দেখতে পাচ্ছি পুঁথিগত বিদ্যার দিকেও যেমন তারা বেশি ঝুঁকছে, সাথে সাথে খুব ছোট হলেও একটা অংশের ছেলে মেয়েকে পাচ্ছি যারা আমাদের ওই সাহিত্য সৃষ্টি কিংবা বিজ্ঞানের কৌতূহলের দিকেও তাদের রয়েছে। কিন্তু আমরা মনে হয় আমরা আমাদের প্রতিষ্ঠানেই আমরা অনেক সময় আমাদের শিক্ষক হিসেবে আমরা মনে হয় ছাত্রছাত্রীদেরকে গাইড করার ক্ষেত্রে কিছুটা হয়তো আমরা একটু আমাদের ঠিক যা করা উচিত আমরা হয়তো তাদেরকে ঠিক পারছি না। তাদের কৌতূহল মেটানো এবং তাদেরকে গাইড করার ক্ষেত্রে মনে হয় আমাদের কিছু অসম্পূর্ণতা থেকে যাচ্ছে। বর্তমানকালে বহু সম্ভাবনাময় ছাত্রছাত্রী আমাদের কাছে আসছে, তারা যেভাবে ইঞ্জিনিয়ারিং এবং মেডিকেল বা নিজেদের ক্ষেত্রে যাওয়ার জন্য চেষ্টা করছে, একাংশ ছেলে মেয়ে কিন্তু সাহিত্য সৃষ্টির দিকেও ইচ্ছে রয়েছে, কিন্তু তাদেরকে আমরা ঠিকমতো গাইড করতে পারছি না। এখন নিয়ে নেব একটা ছোট বিজ্ঞাপন বিরতি। সঙ্গে থাকুন, দেখতে থাকুন জেলার বার্তা।
শীতের রুক্ষ বিকেল হোক বা গ্রীষ্মের হাঁপছাড়া দুপুর শেষে পড়ন্ত বিকেল, বৎসরের 6 ঋতু 365 দিন এক সুন্দর প্রাকৃতিক পরিবেশের মুক্তির আনন্দ দিতে এবার বাঁকুড়াবাসীর কাছে হাজির গ্রিন গার্ডেনে। বাঁকুড়া শহরের ইট কাঠ পাথর জঞ্জালের পাহাড় যেখানে শেষ, সেই গন্ধেশ্বরী নদীর পাড়ে 45 বিঘে জমির উপর গড়ে উঠেছে শহরবাসীর স্বপ্নের ঠিকানা গ্রিন গার্ডেনে। পরিবার পরিজন নিয়ে পিকনিকে মেতে ওঠাই হোক বা একান্ত আপনজনকে নিয়ে গাছের ছায়ায় দুদণ্ড নিরালায় বসে থাকা, সবকিছুরই ব্যবস্থা করে দিতে প্রস্তুত বাঁকুড়ার গ্রিন গার্ডেনে। আর শিশুরা, গ্রিন গার্ডেন ঢুকতেই রয়েছে বিশাল ডাইনোসর, রয়েছে ব্যাঙ, অজগর, ময়ূর সহ অজস্র মডেল, যা শুধু আপনার স্নেহের শিশুটিকেই নয়, আপনাকেও নিয়ে যাবে প্রাগৈতিহাসিক যুগে, স্বাদ এনে দেবে বন্য জীবনের। আর তার পাশাপাশি স্বয়ংক্রিয় রোবট, মোটর গাড়ি, এমনকি হেলিকপ্টারের মতো আধুনিক যন্ত্রের অফুরন্ত সম্ভারে সেজে উঠেছে গ্রিন গার্ডেনে। পার্কের এক প্রান্তে রয়েছে স্বচ্ছ জলে টলমল বিশাল লেক, লেকের জলে প্যাডেল বোটে চেপে রাজহাঁস হয়ে ভেসে বেড়ানো বা রেশের ঘোড়ায় চেপে ঘোড়সওয়ার হওয়ার স্বপ্নটাকেও আপনি স্বচ্ছন্দে পকেটে পুরে নিতে পারেন এখানে। নাশকতার জেরে কয়লা বোঝাই মালগাড়ির দুর্ঘটনার ঘটনাটি ঘটেছে দুর্লভপুর এলাকায়। গত বুধবার রাত্রি প্রায় 1:30 নাগাদ একটি কয়লা বোঝাই গাড়ি দুর্ঘটনার মুখে পড়ে। তদন্তে নেমে রেল লাইন কাটা পড়তে থাকতে দেখে তদন্তকারী অফিসারেরা। তাদের অভিযোগ, নাশকতার জেরে এই ঘটনা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এই ধরনের দুর্ঘটনা হামেশাই ঘটলেও প্রশাসনের পক্ষ থেকে নিষ্ক্রিয় থাকা হয়েছে। রেলগেটের সামনে দুর্ঘটনার মুখে পড়ে কয়লা বোঝাই একটি মালগাড়ি। দুর্ঘটনাগ্রস্ত গাড়িটির তদন্তে নেমে তদন্তকারী কর্তাদের নজরে আসে রেল লাইন কাটা থাকার চিত্র। তাদের অনুমান, মূলত নাশকতার কারণেই এই দুর্ঘটনা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রতিনিয়তই কয়লা বোঝাই গাড়িগুলিতে অবৈধ উপায়ে কয়লা পাচার হলেও কার্যত নীরব দর্শকের ভূমিকা পালন করছে কর্তৃপক্ষ। তাদের অনেকেই এই ঘটনার সাথে যুক্ত থাকার কথাও সন্দেহের তালিকায় রেখেছে তদন্তকারী অফিসারদের। প্রতিনিয়ত ওই এলাকায় দুর্ঘটনা ঘটলেও প্রশাসন সঠিক পদক্ষেপ না নেওয়ায় ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মনে। আমাদের সুপারভাইজার কাছে শোনা কথা, রাত 1:30 এরকম ঘটেছে। বলছিল কি রেল কাটা ছিল, এখানে রেল কাটা কেটেছিল। এসে আমরা দেখছি যে আমাদেরকে সুপারভাইজার নিয়ে এসছে, এসে দেখছি গাড়ি পাল্টিকে একদম ঢালে পড়ে গেছে, সিলিমিলি রেলমেল ভেঙে। আর তারপর দেখছি আমাদেরকে নিয়ে আসার পর এই যে অবস্থা, গাড়ি এসছে তিনটে, আমরা সঙ্গে এসছি সুপারভাইজার সঙ্গে। হাওড়া এখন তো বলতে চাইছে যে রাতে কেটে দিয়েছিল। মেজিয়া থেকে শিবু খান রিপোর্ট, জেলা বার্তা। একদিকে একটানা বৃষ্টির জেরে যেখানে ব্যাহত হচ্ছে চাষাবাদ, তখন অন্যদিকে বৃষ্টিহীনতার জেরে বন্ধের মুখে চাষাবাদ। বৃষ্টির জল ধরে রাখার পরিকাঠামোগত অভাব আর স্পঞ্জ আয়রন কারখানা দূষণ, দুইয়ের সারাশি আক্রমণে বন্ধের মুখে জেলা শিল্প তালুকের চাষাবাদ, যার জেরে অনিশ্চিত ভবিষ্যতের পথে প্রায় কয়েক হাজার কৃষকের রুজিরুটি। চাষের হচ্ছে নাই তো, জল হচ্ছে নাই, কিছু আমাদের চাষের উপরে নির্ভর, কিছু হচ্ছে না, আমরা কি করবো তাহলে? চাষে যদি না কিছু হয়, জল হচ্ছে নাই। আমাদের যে ব্লকের পরিস্থিতি আমরা দেখলাম, ব্লক ঘুরে মোটামুটি ভাবে যেগুলো একটু শোল জমি বা কানালি জমি, আমাদের তো এখানে ঢালু তরঙ্গায়িত অঞ্চল, অর্থাৎ যে জায়গাগুলোতে একটু নিচু সেই জায়গাগুলোতে কিছু কিছু চাষ হয়েছে এবং বেশিরভাগ জায়গা এখনো ফাঁকা রয়েছে। তবে এছাড়াও আমরা যেটা চেষ্টা করছি, আমাদের মেজা ব্লকে যেগুলো উঁচু জমি, সেগুলোতে যেগুলোতে ধান চাষ আর করা সম্ভব হবে না, সেই জায়গায় ভুট্টা, হাইব্রিড ভুট্টা এবং বাদাম, এই দুটো বীজ আমরা কৃষকদের সরবরাহ করছি। তো মেজা ব্লকে জলস্তর নেমে যাচ্ছে দ্রুত, কারণ এখানে অনেকগুলোই কারখানা হয়েছে এবং সেখানে একটা বিশাল পরিমাণ জল তুলে নিচ্ছে। কি কারখানা হলো? কারখানা হচ্ছে স্পঞ্জ আয়রন আছে, এখানে ম্যাক্সিমাম স্পঞ্জ আয়রন কারখানা আছে। এটাও একটা হার্মফুল ইফেক্ট আছে। যদি ধরুন হয় কি, শস্যের যদি পাতাতে সবুজ অংশের তো ক্লোরোফিল আছে, ওখানেই গাছের খাদ্য উৎপন্ন হয়। ওই যদি আমার সবুজ অংশ ঢাকা হয়ে যায় কালিতে, সেক্ষেত্রে সূর্যালোক ঠিকমতো শোষিত না হওয়ার ফলে অনেকাংশেই মানে ঠিকমতো ফলন পাওয়া যাচ্ছে না। আমাদের যে এই এরিয়াটা, আমাদের এখানের এরিয়াতে বেশিরভাগ জায়গা হচ্ছে উঁচু এবং কৃষির পক্ষে অনেকটাই অনুপযুক্ত যে এলাকাগুলো, সেগুলোতে স্পঞ্জ আয়রন কারখানাগুলো গড়ে উঠেছে। এখন সেখানে তো আমাদের
করণীয় বিষয়। চাষের পরিস্থিতি খুবই খারাপ, জল হচ্ছে না, সেলো নেই, কিছু নেই। কিভাবে চাষ করছেন এখন তাহলে? চাষ করিনি তো, কিভাবে চালাবো? যা হচ্ছে জল অল্প স্বল্প হবে, খুব জোরের উপর। কয়লার যে ডাসটা আছে, ডাসটা উড়ে এসে বসে ধানের উপরে, ধানের ক্ষতি হয়। আমাদের এখানে বৃষ্টি তো একদম হয় নাই। হ্যাঁ, এত ভালো ভালো জমি, কিন্তু তবু তো একটু মানে জল দাঁড়ায় নেই মাঠে, বৃষ্টি একদম না হওয়ার মধ্যে। তো কি করে চাষ করব এখন আমরা? আমাদের কোনো জলের সুবিধা নাই, নদীর থেকে সামনে নদী রয়েছে কিন্তু জলের কোনো ব্যবস্থা নাই, জোর রয়েছে। হ্যাঁ, সেখান থেকে করে যদি পাম্প দিয়ে জল তোলা যেত, সে ব্যবস্থা করার মতো সেরকম জায়গাও রয়েছে, কিন্তু সরকার সেগুলো করছে না। তো শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরেকবার। এক মাসের প্রতীক্ষার অবসানে খুশির ঈদ, কোলাকুলি আর প্রীতি বিনিময়তায় মাতোয়ারা জেলা। শ্রাবণী মেলায় মানুষের ঢল, উপচে পড়া পর্যটকদের ভিড়, পর্যটন ক্ষেত্র শুশুনিয়া। এক কয়লা বোঝাই গাড়ির দুর্ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা মেঘিয়া এলাকায়। আজকের মতো জেলার বার্তা এই পর্যন্তই। পরবর্তী খবর দেখুন আপনাদের প্রিয় চ্যানেলে ঠিক এই সময় এদিনে। ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি। দেখতে থাকুন জেলার বার্তা, জেলার মানুষের অন্তরের কথা। নমস্কার।